মেয়েরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের ক্যাবেল নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম। তাহলে আমরা গত ক্লাসে কি করেছি? তার নিয়ে আলোচনা মানে ক্যাবেল নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আমি তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম নিয়ে আলোচনা করব। মেয়েরা, ওয়্যারলেস কমিউনিকেশন হলো এমন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যেখানে ডাটা আদান প্রদানের জন্য কোনো প্রকার ক্যাবেল বা তারের প্রয়োজন হয় না। ওয়্যারলেস কমিউনিকেশনে রেডিও ওয়েভ এর মাধ্যমে প্রেরক যন্ত্র এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংযোগ স্থাপন করে থাকে। অধিকাংশ ক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডলী ডেটা চলাচলের ফিজিক্যাল পথ হিসেবে কাজ করে। যখন ডেটা চলাচলের পথ প্রতিবন্ধকতা থাকে তখন তারযুক্ত মাধ্যম স্থাপনে সমস্যার সৃষ্টি হয়, তখন ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করা হয়। আমি আবার বলছি, দেখো, যখন ডেটা চলাচলের পথে প্রতিবন্ধকতা থাকে এবং তারযুক্ত মাধ্যম স্থাপনের সমস্যার সৃষ্টি হয় তখন ওয়্যারলেস সিস্টেমে ব্যবহার করা হয়। তার মানে ওয়্যারলেস সিস্টেমটা হচ্ছে যেখানে তার নাই, আমরা তার ছাড়া এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যোগাযোগ করতে পারি। যেমন আমরা বলতে পারি মোবাইল। তারবিহীন মাধ্যম তিন ধরনের, যথা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট। এবার আসি রেডিও ওয়েভ। মেয়েরা দেখো, রেডিও ওয়েভ মাধ্যমে অনেক দূর থেকে ডেটা প্রেরণ করা যায়। এ কারণে যোগাযোগ ব্যবস্থা ঘরে বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ সহজে তৈরি করা যায়, এটি অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং দালানকোঠা পর্যন্ত ভেদ করতে পারে। এই শব্দটা একটু মনে রাখার চেষ্টা করবে তোমরা। রেডিও ওয়েভ দালানকোঠা ভেদ করতে পারে। এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ 24 কিলোবিট পার সেকেন্ড, 24 কিলোবিট পার সেকেন্ড। তাই এটা একটা অবজেক্টিভ আসতে পারে তোমাদের। এর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 24 কিলোবিট পার সেকেন্ড। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ। তাহলে দেখো, এখানে আরেকটা তোমাদের অবজেক্টিভের কোশ্চেন আসতে পারে যে কোনো সময়, যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ। 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। আমি আবার বলি, মেয়েরা খেয়াল করো, 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। এটা একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে রেডিও ওয়েভ কি। কখনো কখনো তোমাদের 1 নাম্বার কয়ের কোশ্চেনে এটা আসে। যা হোক, তাহলে এখানে আমি কয়েকটা জিনিস তোমাদের বলার চেষ্টা করেছি, যে রেডিও ওয়েভের সংকেত প্রেরণের গতিবেগ 24 কিলোবিট পার সেকেন্ড, আর এর ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ। আর এখানে একটা সংজ্ঞা তোমাদের আমি দেওয়ার চেষ্টা করেছি। যা হোক, রেডিও ওয়েভ 3 শ্রেণীতে বিভক্ত বা 3 ভাগে ভাগ করা যায়। রেডিও ওয়েভকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। মেয়েরা খেয়াল করো, কম শক্তির একক ফ্রিকোয়েন্সি, উচ্চ শক্তির একক ফ্রিকোয়েন্সি, বিস্তৃত স্পেকট্রাম, এই হলো 3 প্রকার হচ্ছে রেডিও ওয়েভ। আমরা আসি প্রথমে কম শক্তির একক ফ্রিকোয়েন্সি, লো পাওয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি। লো পাওয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি
এ ধরনের রেডিও ওয়েভে শুধু একটি ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এটি ন্যারো ব্যান্ড নামে পরিচিত। এই দেখো মেয়েরা, এখানে আরেকটা তোমাদের অবজেক্টিভের কোশ্চেন আছে যে কম ফ্রিকোয়েন্সিতে, কম শক্তি একক ফ্রিকোয়েন্সিতে এটি ন্যারো ব্যান্ড নামেও পরিচিত। এইটা ন্যারো ব্যান্ড শব্দটা একটু মনে রাখার চেষ্টা করবা। এর ট্রান্সমিশন সিস্টেমের খরচ তুলনামূলকভাবে কম। তার মানে এখানে কি দাঁড়ালো যে এখানে খরচটাও অনেক কম। ট্রান্সমিশনের গতি 1 থেকে 10 Mbps। তাহলে এখানে আরেকটা অবজেক্টিভ তোমাদের কখনো কখনো আসে যে কম শক্তির একক ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভের ট্রান্সমিশনের গতি কত? ট্রান্সমিশনের গতি হচ্ছে 1 থেকে 10 Mbps। এবার আসি উচ্চ শক্তির একক ফ্রিকোয়েন্সি, হাই পাওয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি। এ ধরনের রেডিও ওয়েভে কম শক্তির একক ফ্রিকোয়েন্সি শ্রেণীর রেডিও ওয়েভের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং চলার পথে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা ভেদ করতে পারে। তাহলে এখানে দেখো দুটো জিনিস, এর দূরত্ব বেশি থাকে কোথায়, আগের প্রথমটার চেয়ে দূরত্ব বেশি থাকবে, এবং চলার পথে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা ভেদ করতে পারে। উচ্চ শক্তি সম্পন্ন হওয়ার কারণে দূরত্ব অতিক্রমের সাথে সাথে সিগন্যালের মানের অবনতি খুব একটা হয় না। তার মানে যত দূরত্ব যাবে সিগন্যালের যে স্পিডটা খুব একটা পরিবর্তন হয় না। রিপিটার ব্যবহারের মাধ্যমে সিগন্যালের আওতাভুক্ত সীমানা বাড়ানো যায়। তার মানে কি, দেখো এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব যদি আমাদের আরো বেশি হয় তখন আমরা এখানে রিপিটার ব্যবহারের মাধ্যমে সিগন্যালের আওতাভুক্ত সীমানা বাড়ানো যায়। ট্রান্সমিশন গতি 1 থেকে 10 Mbps। তাহলে এটারও দেখো আগেরটারও ট্রান্সমিশনের গতি ছিল কত, 1 থেকে 10 Mbps। এই ঠিক উচ্চ একক ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও ট্রান্সমিশনের গতিটা হচ্ছে 1 থেকে 10 Mbps। এবার আসি 3 নাম্বারটা তোমাদের, বিস্তৃত স্পেকট্রাম, স্প্রেড স্পেকট্রাম। এই সিস্টেমে একক ফ্রিকোয়েন্সির পরিবর্তে একটি নির্দিষ্ট সীমা বা রেঞ্জের ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে ডাটা সিগন্যাল পাঠানো হয়। আমি আবার বলি, এই সিস্টেমে একক ফ্রিকোয়েন্সির পরিবর্তে একটি নির্দিষ্ট সীমা বা রেঞ্জের ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে ডাটা সিগন্যাল পাঠানো হয়। যে পদ্ধতিতে সিগন্যালকে কোডিং করা হয় তাকে বলা হয় চিপস। এই কোডিং প্রযুক্তির মাধ্যমে সিগন্যালের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাহলে এখানে কি দাঁড়ালো যে কোডিং করা হয় তাকে বলা হয় চিপস, আর এই কোডিং প্রযুক্তির মাধ্যমে সিগন্যালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাহলে আমরা মোটামুটি রেডিও ওয়েভ তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। 3টে শ্রেণী নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম। তোমরা একটু বারবার এটা পড়বা, এখানে অবজেক্টিভ আছে অনেক। তোমরা দেখো ওই যে ট্রান্সমিশনের গতিটা প্রায় আসে, তাহলে এটা একটু দেখার চেষ্টা করবা। এবার আসি মাইক্রোওয়েভ। রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ দুটিই বলছি তারবিহীন মাধ্যম। তার বা কেবল ছাড়া ডেটা আদান প্রদানের পদ্ধতি হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা সেকেন্ডে প্রায় 1 গিগা বা তার চেয়ে বেশি কম্পন বিশিষ্ট। তাহলে প্রতি সেকেন্ডে 1 গিগা বা তার চেয়ে বেশি বার কম্পন বিশিষ্ট কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। তাহলে আমরা এখানে দেখছি কি বললাম যে কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে ডেটা, ছবি, শব্দ স্থানান্তর করা সম্ভব। আমরা কি বললাম যে ডেটা, ছবি, শব্দ স্থানান্তর করা সম্ভব। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। একটি সিগন্যাল ট্রান্সমিট, অন্যটি রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। অন্যটি কিসের কাজে ব্যবহার করা হয়? রিসিভ করার কাজে ব্যবহৃত হয়।
মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, 3 গিগাহার্টজ বলা আছে, 30 গিগাহার্টজ, আসলে 300 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয়। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং পথে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। তার মানে এখানে বড় বড় বিল্ডিং এর মাথা উঁচা জায়গা মানে বড় বড় টাওয়ার স্থাপন করা হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম যে রেঞ্জ, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এখানে একটু মনে রাখার চেষ্টা করবো মাইক্রোওয়েভের ক্ষেত্রে। এবার আসি মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য, এটা একটু ভালো করে তোমরা দেখবা। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট, অন্যটি রিসিভ করার কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। 3 নম্বর, মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করতে পারে না। তার মানে এখানে দেখো বড় বড় বিল্ডিং সে ভেদ করতে পারে না। এখানে আমরা বলার চেষ্টা করেছি মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক এবং প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডাটা ট্রান্সমিট করতে পারে না। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবনে বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। দেখো তো লাস্ট আমরা বৈশিষ্ট্যটা কি বলেছি, মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। যাই হোক, আমরা এখানে তোমাদের মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য নিয়ে আমরা 4টে বৈশিষ্ট্য তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। ক্লিয়ার? এবার আসি মাইক্রোওয়েভ 2 প্রকার। কয় ধরনের মাইক্রোওয়েভ হয়ে থাকে? 2 ধরনের, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তোমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত, নাম তোমরা সবাই জানো। আমরা বলি মাইক্রোওয়েভ কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। টেরিস্টেরিয়ালের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। এতে মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখায় যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা যেমন উচ্চ ভবন অতিক্রম করতে পারে না, বক্রপথ অতিক্রম করতে পারে না। তার মানে কোনো ভবন ভেদ করতে পারে না, বাঁকা পথে যাইতে পারে না, এটা সোজা যায় এবং বাধা থাকলে সেখানে বাধাটা সে অতিক্রম করতে পারে না। এবার আসি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। সাধারণত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলতে একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করাকেই বোঝায়। যেমন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। যোগাযোগের ক্ষেত্রে স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে রকেট দ্বারা স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার ট্রান্সমিটার। বর্তমানে শত শত স্যাটেলাইট ব্যবহার হচ্ছে। আমাদের বাংলাদেশেও মেয়েরা তোমরা শুনছো যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটি স্যাটেলাইট আমরা স্থাপন করেছি, যেটির মাধ্যমে এখন বাংলাদেশে অনেক ডাটা আদান প্রদান হচ্ছে। যেমন আমরা টেলিভিশনগুলো দেখছি এখন স্যাটেলাইটে এবং আমাদের নিজস্ব স্যাটেলাইটের সাহায্যে। আবার আমাদের যে ডাটা ট্রান্সমিশন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বললাম কি মাইক্রোওয়েভ 2 ধরনের, একটা হচ্ছে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভটা ভূপৃষ্ঠেই স্থাপন করা হয়, আর স্যাটেলাইট তো বুঝতে পারছো যেটা কৃত্রিম উপগ্রহ
বা স্যাটেলাইট, এটা আমরা আকাশে যেটাকে বলা হয় শূন্যে স্থাপন করি। ক্লিয়ার? এবার আসি, এই প্রযুক্তিতে যোগাযোগ ব্যবস্থার সহায়তা নিতে হয়। এতে পৃথিবী থেকে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করব সবাই, 36,000 কিলোমিটার উপরে জিওসিনক্রোনাস কক্ষে যোগাযোগ স্যাটেলাইট পৃথিবীর সমান গতিতে ঘুরতে থাকে। এই স্যাটেলাইটের জন্য ভূপৃষ্ঠে যে রিসিভিং অ্যান্টেনা ব্যবহার করা হয় তা হচ্ছে প্যারাপাবলিক। প্রেরক যন্ত্র সেকেন্ডে প্রায় 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন বিশিষ্ট মাইক্রোওয়েভ সংকেত উপগ্রহে পাঠায়। এটা একটু মনে রাখার চেষ্টা করবা তোমরা, যে প্রেরক যন্ত্র সেকেন্ডে প্রায় 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন বিশিষ্ট মাইক্রোওয়েভ সংকেত উপগ্রহে পাঠায়। উপগ্রহে পৌঁছানোর পর এই সংকেত অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ে। উপগ্রহে অনেকগুলো ট্রান্সপন্ডার থাকে। এই ট্রান্সপন্ডার ক্ষীণ সংকেতকে রিলে করে 400 কোটি বার কম্পন বিশিষ্ট সংকেতে পরিণত করে পৃথিবী গ্রাহক যন্ত্রে ফেরত পাঠায়। তো এখানে দেখো 400 কোটি বার কম্পন বিশিষ্ট সে ফেরত পাঠায়, আর আমরা যখন ডাটাটা প্রেরণ করি সেটা 600 কোটি। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা, সংকেত পরিণত করে পৃথিবী গ্রাহক যন্ত্রে ফেরত পাঠায়। স্যাটেলাইট ট্রান্সমিশন ওই সব ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে সাধারণত ক্যাবেলের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয় না। বিশেষ করে যেসব দেশের মধ্যে সমুদ্র বা বিশাল আকার পাহাড় অবস্থিত, তাদের নেটওয়ার্ক করতে স্যাটেলাইটের কোনো বিকল্প নেই। এছাড়া একটি মাত্র স্যাটেলাইট ব্যবহার করে একই সময়ে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। মেয়েরা দেখো, এখানে আমরা একটা চিত্র দিয়েছি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের, আসলে কিভাবে হয়। বৈদ্যুতিক কন্ডাক্টর বা তারের পরিবর্তে বিনা তারে নির্দিষ্ট দূরত্বে তথ্যের স্থানান্তর করার পদ্ধতি। ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারবিহীন। ওয়্যারলেস শব্দটা কি তাহলে? ওয়্যারলেসটা আসলে ওয়্যার মানে তার, আর লেস তো নাই, তাহলে ওয়্যারলেস শব্দের অর্থ হচ্ছে তারবিহীন। কোনো প্রকার তার ব্যবহার না করে তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। আমি আবার বলি, কোনো প্রকার তার ব্যবহার না করে তথ্য আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। ওয়্যারলেস কমিউনিকেশন কখনো কখনো কম দূরত্বে, আবার কখনো কখনো হাজার হাজার মাইল দূরত্বে হতে পারে। অধিক দূরবর্তী স্থানে যেখানে স্বাভাবিক তার ব্যবহার করে যোগাযোগ করা সম্ভব হয় না, সেখানে ওয়্যারলেস পদ্ধতি সহজে যোগাযোগ করা যায়। এর সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যায়, যেমন মোবাইল টেলিফোনে কথা বলা, টেক্সট মেসেজিং, চ্যাটিং ইত্যাদি খুব সহজেই করা যায়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে সাহায্য ছাড়া তথ্য স্থানান্তরে বিভিন্ন শক্তি, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি, শব্দ শক্তি ইত্যাদি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে স্বল্প ও দীর্ঘ উভয় দূরত্বেই তথ্য স্থানান্তর করা যায়। নিম্নলিখিত মাধ্যমে ওয়্যারলেস কমিউনিকেশন সম্পন্ন করা যায়: রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, ইনফ্রারেড। যেমন আমরা ইনফ্রারেড কমিউনিকেশনের ক্ষেত্রে কি বলতে পারি? রিমোট কন্ট্রোল। এবার আসি ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা। বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র হচ্ছে, আমরা এখানে তো সবগুলো দিতে পারবো না, তোমাদেরকে কয়েকটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। সিকিউরিটি সিস্টেম। বিভিন্ন অফিস আদালতে, বাসা বাড়িতে নিরাপত্তার জন্য ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয়। মেয়েরা খেয়াল করবা, এখন আমরা যে বাসা বাড়িতে আমরা সিসি ক্যামেরার ব্যবহার করি, সেটা ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে আমরা
হাজার হাজার মাইল দূর থেকেও সেই সিকিউরিটিটা আমরা দেখতে পাই যে আমাদের বাসায় কে ঢুকলো কে বেরোলো, আমাদের বাসা ঠিক আছে কিনা। যেটা একটা আমি এক্সাম্পল দিলাম যে সিকিউরিটি সিস্টেমে কিভাবে ব্যবহার করা হয়। টেলিভিশন রিমোট কন্ট্রোল, টেলিভিশন রিমোট কন্ট্রোল, বর্তমান টেলিভিশনগুলো ওয়্যারলেস রিমোট কন্ট্রোলের প্রয়োজন হয়। তাহলে আমরা যে টেলিভিশনের রিমোটটা করি সেটাও তো তারবিহীন, ওয়্যারলেস কমিউনিকেশন। এরপরে বলছি কি সেলুলার টেলিফোন। বর্তমানে পৃথিবীর আসলে এখন সবাই মোবাইল ফোন সম্বন্ধে ধারণা তোমাদের সবার আছে, কম বেশি না, সবারই আছে। বর্তমানে সেলুলার টেলিফোন মডেম সমূহে ওয়্যারলেস প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রেডিও ওয়েভ ব্যবহার করে সেলুলার টেলিফোন পরিচালনা করা হয়। এরপরে আসি ওয়াইফাই। এটা তো তোমরা সবাই নামটা জানো এবং তোমাদের বাসা বাড়িতে এখন সবাই ওয়াইফাই মোটামুটি ব্যবহার করো। ওয়াইফাই হলো স্বল্প পরিসরে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক যা বহনযোগ্য কম্পিউটিং ডিভাইসগুলোকে যেমন ল্যাপটপ, মোবাইল খুব সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারে। এবং ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার, এটি সম্পূর্ণ তারবিহীন ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারের সাহায্যে বৈদ্যুতিক শক্তি একটি শক্তি উৎস হতে একটি বৈদ্যুতিক লোড ট্রান্সমিট হয়। এরপরটা আমরা বলার চেষ্টা করেছি কম্পিউটার ইন্টারফেস ডিভাইস। বর্তমানে কম্পিউটার ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, আমরা দেখো তারবিহীন মাউস ব্যবহার করি, তারবিহীন কিবোর্ড, মাউস ওয়্যারলেস সুবিধা পাওয়া যায়। বর্তমানে কম্পিউটার ডিভাইসগুলোতে ব্লুটুথ প্রযুক্তি সুবিধাও পাওয়া যায়। ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি ওয়াইফাই ডিভাইস সমূহ ব্যবহার করা হয়। এখানে আমরা কয়েকটা ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা বা আমরা কোথায় কোথায় ব্যবহার করি তার মধ্যে আমরা বলছি সিকিউরিটি সিস্টেম, টেলিভিশনের রিমোট কন্ট্রোল, সেলুলার ফোন, ওয়াইফাই, ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার, তারপরে বলছি কম্পিউটারে ইন্টারফেস ডিভাইস সমূহ, যেগুলো আমরা বলেছি। মেয়েরা দেখো আমরা যে আলোচনাগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি তার আমি একটা তুলনামূলক আলোচনা এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো যে এক নজরে বিভিন্ন প্রকার তার, যেমন এখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি রেডিও এর সর্বোচ্চ সেগমেন্ট দৈর্ঘ্য বা কভারেজ এরিয়া 50 থেকে 70 মিটার, লাইন অফ সাইট, ব্যান্ডউইথ কত দেখো এখানে 1 থেকে 10 এমবিপিএস, 1 থেকে 10 এমবিপিএস। এরপরে বলছি এটার সুবিধা মিডিয়া ইনস্টলেশনের দরকার হয় না। অসুবিধা কি ব্যয়বহুল ও স্বল্প আওতায়। তাহলে আমরা এখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি রেডিওকে কি কি জিনিস তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। 50 থেকে 70 মিটার, লাইন অফ সাইট, ব্যান্ডউইথ, তারপরে মিডিয়া ইনস্টলেশনের দরকার হয় না, ব্যয়বহুল ও স্বল্প আওতা। এরপরে স্প্রেড স্পেকট্রাম রেডিও, এটা সর্বোচ্চ কয়েক মাইল পর্যন্ত দেওয়া যায়, কয়েক মাইল। মেয়েরা দেখো যে এটা আমরা কি বলেছি সর্বোচ্চ কয়েক মাইল পর্যন্ত দেওয়া যায়। এর ব্যান্ডউইথ হচ্ছে 1 থেকে 6 এমবিপিএস। মিডিয়া ইনস্টলেশনের দরকার হয় না। অসুবিধা কি বলছি ব্যয়বহুল ও ধীর গতি। তাহলে আমরা কি বলি স্পেকট্রাম রেডিও। টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, এটা খুব একটু ভালো করে দেখবা। এটার সর্বোচ্চ কভারেজ এরিয়াটা হচ্ছে 1 থেকে 50 মাইল, ব্যান্ডউইথ 1 থেকে 10 এমবিপিএস। আর সুবিধা কয়েক মাইল দূরবর্তী নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া যায়। কয়েক মাইল, এখানে বলা আছে কয়েক মাইল দূরবর্তী নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া যায়। এটা কি প্রতিকূল আবহাওয়াতে সমস্যা হয়, মানে একটু প্রতিকূল আবহাওয়াতে এটা আবার সমস্যা হয়। অসুবিধাতে আমরা বলার চেষ্টা করেছি কি কয়েকটি প্রতিকূল আবহাওয়াতে সমস্যা হয়। এরপরে বলেছি দেখো স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এটি কাভারেজ এরিয়া সারা গোটা বিশ্ব। মেয়েরা দেখো স্যাটেলাইট মাইক্রোওয়েভটা হচ্ছে কি এটা ভূপগ্রহের কৃত্রিম মানে যেটাকে বলা হয়, এটা সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। এর ব্যান্ডউইথ হচ্ছে 1 থেকে 10 এমবিপিএস। তাহলে এর গতিটা কত 1 থেকে 10 এমবিপিএস। পৃথিবীর যে কোনো প্রান্তে সিগন্যাল পৌঁছানো সম্ভব। তাহলে কি বলছি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে সিগন্যাল পাঠানো সম্ভব। আবার এখানে অসুবিধাতে বলা হচ্ছে খুবই ব্যয়বহুল, সিগন্যাল পৌঁছাইতে
বিলম্ব ঘটে। তো এই হলো আমরা মোটামুটি চেষ্টা করেছি যে তোমাদের এই রেডিও ওয়েভ মাইক্রোওয়েভটা তোমাদের দেখার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে কি পড়লাম, যে তারবিহীন নেটওয়ার্ক কি পড়েছি আমরা, তারবিহীন নেটওয়ার্কের মধ্যে আমরা কি বলেছি, রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি। যা হোক, আমরা পরবর্তী ক্লাসে এই ধারাবাহিকতাটা রাখবো, তোমরা বারবার দেখবো। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যেটা ক্যাবেল আমরা শেষ করেছি, ক্যাবেলের মধ্যে আমরা ক্যাবেলের প্রকারভেদটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা ক্যাবেল ছাড়া যেটা ওয়্যারলেস কমিউনিকেশন, সেই ওয়্যারলেস কমিউনিকেশনটা আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা বারবার ক্লাসটা দেখবা বাসায়, এবং এই ক্লাসগুলা তোমাদের তো আর চলে যায় না, আমাদের অনলাইনে থাকে। একবার দেখলা, পরবর্তীতে আবার দেখবা, দেখলে অনেক কিছু এখান থেকে বোঝা যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আমরা আবার আমাদের দেখা হবে আর নতুন আরেকটা টপিকস নিয়ে। আমরা সামনে ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার 2 এর ডাটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপরেই তোমাদের ক্লাস নিব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।